বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন? দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন? সবার মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায়। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই শেখ হাসিনা সরকার ৭১-এর মানবতা বিরোধী অভিযোগে বিভিন্ন জনকে ফাঁসি, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটকের পর নিউ মার্কেট থানায় করা একটা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। পরদিন তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এখন তারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন। রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বর্তমান সরকারকে আমরা দেখছি বেশ কিছু ক্ষেত্রে ভারতের সাথে চোখে চোখ রেখে জাতি হিসেবে আমাদের মর্যাদাবোধ জাগ্রত করছেন এবং ভারতকে বোঝাচ্ছেন, তোমরা যেমন একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র, আমরাও একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কঠিন উদ্যোগ নিয়েছে, যার ফলে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে এবং ইতিহাসে একটা অধ্যায় হতে যাচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কি হবে? তার ভাগ্যে কি আছে? তাকে কি পদত্যাগ করতে হবে নাকি তিনি নিজেই পদত্যাগ করবেন? দর্শক, মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ফেঁসে যাচ্ছে। তো দর্শক, এই তালিকায় ঠিক কারা রয়েছে সেটি আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে একটি প্রশ্ন কিন্তু আমাদের মনে উঠছে যে সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ এখন কোথায় রয়েছেন। তাকে নিয়ে যেই গুঞ্জনটা আমরা শুনেছিলাম যে তিনি গণপিটুনি খেয়ে হাসপাতালে আছে, এটা আদৌ সত্যি কিনা দর্শক আপনারা একটু পরেই সেটিও জানবেন। এমনকি ভারতের পররাষ্ট্রনীতি বা ভারতীয় যে নীতিটা বাংলাদেশের উপর রয়েছে, সেখানে ভারত পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশ এখন ভারতকে চোখ রাঙাচ্ছে। ভারতকে এখন নানানভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। তো দর্শক, ভারতকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন ঠিক কী হতে চলেছে এবং ভারত ঠিক আগের মতো বাংলাদেশে এসে আধিপত্য বিস্তার করতে পারবে কিনা দর্শক সেটিও জানবেন। এমনকি আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু দর্শক, এই রিমান্ড থেকেই ভয়ঙ্কর কিছু তথ্য তারা ফাঁস করে দিয়েছে। তো দর্শক, এই ফাঁসকৃত তথ্যে আরও কারা কারা ফাঁসতে চলেছে দর্শক আপনারা সেটিও জানবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটকের পর নিউ মার্কেট থানায় করা একটা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। পরদিন তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এখন তারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন। রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, সেই আলোচনায় যাব। কিন্তু তার আগে এই মামলাটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার, কারণ এই মামলাটাও বেশ চাঞ্চল্যকর। এই মামলার বাদী, যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তার মা, অথচ তিনি জানেনই না এজাহারে কি লেখা হয়েছে। কিন্তু এজাহারের নিচে তার স্বাক্ষর আছে। যে পুলিশ কর্মকর্তা এই এজাহারটি লিখেছেন, তিনি পুলিশের গুলির কথা সেখানে উল্লেখ করেননি, বরং সেখানে উল্লেখ করা হয়েছে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের আঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এখানে আসামি করা হয়েছে স্বাভাবিকভাবেই বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের। অথচ এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তার মানে মামলার এজাহারের সাথে আমরা যদি মিলিয়ে দেখি তাহলে দাঁড়ায় এই দুজন বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মী। আশ্চর্যের বিষয় হলো, ময়নাতদন্তে আবার গুলির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এখন অবশ্য হুকুমের আসামিদেরকে ধরা হয়েছে, যাদের হুকুমে এই কাজ করতে বাধ্য হয়েছেন সেই পুলিশ কর্মকর্তা। আচ্ছা, আমরা একবার ধরে নেই 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি দেশ থেকে পালিয়ে যাননি এবং যে কোনোভাবে এই আন্দোলনটা থেমে গেছে। এখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। সেক্ষেত্রে এই মামলায় সালমান রহমান কিংবা আনিসুল হককে তো গ্রেফতার করা হতো না। কারা গ্রেফতার হতেন আমরা নিশ্চয়ই বুঝতে পারি। শেখ হাসিনা যদি ক্ষমতায় টিকে যেতেন তাহলে আমাদের কাউকেই তিনি ছেড়ে দিতেন না এবং এ কারণে গ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে। নিজেদের নির্দেশে পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করে সেই হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে। অথচ সেই মামলার বাদী যিনি নিহত হয়েছেন তার মা, এবং তিনি বলছেন পুলিশের গুলিতে তার ছেলে মারা গেছে।
এটাই ছিল শেখ হাসিনার শাসনামল। অথচ এই মামলায় এখন গ্রেফতার করা হয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হককে, এবং তারা এই মামলার রিমান্ডে যে তথ্য দিচ্ছেন তাতে পরিষ্কার হচ্ছে যে হত্যাকাণ্ড ঘটেছে পুরো জুলাই মাস জুড়ে, এবং 5 আগস্ট পর্যন্ত তার নির্দেশদাতা স্বয়ং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী, যিনি সরকারি দলের সাধারণ সম্পাদক। আমরা একটু দেখি কি কি চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক ডিবির রিমান্ডে। যুগান্তরের রিপোর্ট, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সালমান ও আনিসুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহারও করেছিলেন তারা। পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান। তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা করার চিন্তা করছে সরকারের সংশ্লিষ্টরা। পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা এখন ডিবি হেফাজতে আছেন। যে মামলায় তারা রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই, তবে অজ্ঞাতনামা হিসেবে বিএনপি ও জামাত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়ী করেন। গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়, শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান, সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র আরও জানায়, যে মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে সেই মামলার ভিকটিম গুলিতে মারা গেছেন, অথচ এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী জামাত শিবির এবং বিএনপি নেতাকর্মীদের এলোপাথারি আঘাতে ভিকটিম শাহজাহান মারা গেছেন। মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সেই মামলার বাদী নিহত শাহজাহান আলীর মা আয়েশা বেগম। মামলার এজাহারে তিনি বলেন, আমার ছেলে শাহজাহান আলী নিউ মার্কেট এলাকার বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করত। প্রতিদিনের মতো গত 16 জুলাই সকাল 9টার দিকে তার দোকানে কাজ করতে যায়। বিকাল 6:15টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোনে জানায় আমার ছেলে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি আছেন। আমি সেখানে যাওয়ার পর জানতে পারি ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করি। পরে জানতে পারি 16 জুলাই আনুমানিক সন্ধ্যা 6:45টার দিকে কোটা বিরোধীদের মাধ্যমে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে নিউ মার্কেট থানাধীন টিটি কলেজের সামনের রাস্তায় পড়েছিল। জামাত শিবির ও বিএনপির অজ্ঞাতনামা আসামিরা লোহার রড, লাঠিসোঁটা ইত্যাদি দিয়ে আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এই মামলার বিষয়ে বাদী আয়েশা বেগম যুগান্তরকে বলেন, আমার ছেলে পুলিশের গুলিতে মারা গেছেন। আমরা গরিব মানুষ, লেখাপড়া জানি না। থানায় গিয়েছিলাম ন্যায় বিচারের জন্য। মামলার এজাহার আমরা লিখিনি, ওটা পুলিশ লিখেছে। পড়ালেখা না জানলেও স্বাক্ষর করতে পারি। পুলিশ এজাহার লেখার পর কেবল স্বাক্ষর দিতে বলেছে, তাই এজাহারে স্বাক্ষর করেছি। একদিকে যেমন ছেলে হত্যার ন্যায় বিচার চাই, তেমনি যেসব পুলিশ অফিসার মিথ্যা এজাহার লেখার সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করছি। আমি মামলার যে এজাহারটা পড়লাম সেখানে মনে হচ্ছিল আয়েশা বেগম এই কথাগুলো বলছেন, কিন্তু বাস্তবতা হলো এটা লিখেছেন একজন পুলিশ কর্মকর্তা। আয়েশা বেগম কেবলমাত্র নিচে স্বাক্ষর করেছেন এবং সেখানে কি লেখা আছে সেটা আয়েশা বেগমকে বলা হয়নি। অথচ আয়েশা বেগম নিজে জানতেন এবং পুলিশের ময়নাতদন্ত বলছে গুলিতে মৃত্যু হয়েছে শাহজাহান আলীর। অথচ এভাবে এজাহার সাজানো হয়েছে এবং আমরা জানি এভাবেই এজাহারগুলো সাজানো হয় এবং সেখানে বিরোধীদের টার্গেট করে করে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় এবং এই গ্রেফতার নিয়ে এক ধরনের বাণিজ্য পর্যন্ত শুরু হয়। জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, ভিকটিম শাহজাহান গুলিতেই মারা গেছেন। তার মাথায় গুলির ছিদ্র ছিল। সেখান থেকে পিলেট উদ্ধার করা হয়েছে। শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়নি। এভাবেই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী সময় আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজও সংগ্রহ করেছি, কারণ ক্ষমতার পালাবদল হয়ে গেছে। এক্ষেত্রে যে পুলিশ সদস্য এই ভুল করেছিলেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজাহান হত্যা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আমি ছাড়াও তদন্ত কর্মকর্তা ও ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত আছেন। জিজ্ঞাসাবাদে যেসব তথ্য বেরিয়ে আসছে তদন্তের স্বার্থে সেগুলি এখনই বলা যাবে না, তবে আমরা ইতোমধ্যেই জানতে পারলাম। যুগান্তর আমাদেরকে যেটা জানালো, আনিসুল হক এবং সালমান এফ রহমান নিজেদেরকে নির্দোষ দাবি করছেন এবং যা ঘটেছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, যে গণহত্যা ঘটেছে, এর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করেছেন। ইতোমধ্যেই সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে শুরু করেছে এবং আনিসুল হকের বিরুদ্ধেও আরও একাধিক মামলার প্রস্তুতি চলছে।
কিন্তু মূল বিষয় হলো রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন আনিসুল হক এবং সালমান এফ রহমান, তার ভিত্তিতে যথাযথ তদন্তের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে। মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ওরফে এসালম নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন। তবে শুধুমাত্র তার কপালে দাগ ফেলাননি, জাতির কপালেও দাগ ফেলে দিয়েছে। 1985 সালে ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছিল এই মানুষটির যে প্রতিষ্ঠানগুলো আছে সেটার যাত্রা। আর আজকের দিনে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে তাদের দখলদারিত্ব নেই বা ব্যবসা সম্প্রসারিত হয়নি। প্রায় 1,80,000 মানুষের বিশাল একটা পরিবার এই গ্রুপটা। কিন্তু 2017 সালের আগে এই প্রতিষ্ঠানটা বা এই পরিবারটা শুধুমাত্র ব্যবসাকে কাজে লাগিয়ে তারা যে জায়গা তৈরি করেছিল 2017 থেকে 24 এই 7 বছরে এত পরিমাণ দুর্নীতি, লুটপাট, সরকারের প্রশ্রয়ে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকিং খাত, দ্য হার্ট অফ বাংলাদেশ ব্যাংক সেক্টর যেটাকে বলা হয় থাকে, ইসলামী ব্যাংকটাকে লুটে পুটে বউ, জামাই, ছেলে, কন্যা নামে বেনামে প্রায় 50,000 কোটি টাকা তারা এই ব্যাংকটা থেকে বের করে নিয়েছে। আর এটার পেছনে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অনেক উপর মহলের মানুষরা কানেক্টেড। শকুনের নজর তখনই পড়ছিল, তবে প্রত্যেককেই আয়নাঘরে বন্দী করা হোক। দর্শক, আজকের ভিডিওতে আমরা এসালম গ্রুপের বেশ কিছু কর্মকাণ্ডের তথ্য আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। আজকে অনেকে দেখেছেন যে গত 2 দিন যাবত আমরা দেখছি যে এসালম গ্রুপ, ইভেন সালমান এফ রহমান, এই দুই খেকো, সালমান এফ রহমানের কাছে 36,000 কোটি টাকা এরা রাষ্ট্রীয় ঋণ রাখা হয়েছে, মানে ব্যাংকগুলো থেকে এরা খাওয়া ফেলছে। আর পাশাপাশি এসালম খাইছে কত? 50,000। তাহলে চিন্তা করেন এই দুইটা মানুষ, তাদের মতন আরো কত রাঘব বল, বেনজির, আরো কতজন এরকম আছে, পুরো রাষ্ট্রটাকে এরা কলাপস করছে। তবে এই এসালম বা সালমানদের চলাফেরা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সাথেই নয়, যখন যেই সরকার আসে তারা কিন্তু সেই সরকারের সাথে সেটেলমেন্ট করে তারা তাদের এই ব্যবসাকে পরিচালনা করে। আসুন আমরা তথ্য দেখছি যে কিভাবে কি করলো। সাল 2017, ওই বছর বাংলাদেশ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকে জামায়াত মুক্ত করার নামে বেসিক্যালি এই ব্যাংকটাকে দখল করা হয়। আর এরপর 7.5 বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এসালম গ্রুপ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের 1/3, মানে ইসলামী ব্যাংক যে পরিমাণ ঋণ দিয়েছে তার 3/1 তারাই খাইছে। আর এই টাকাগুলো ঋণ দিতে মানা হয়নি কোনো নিয়ম কানুন। ঋণের যে তথ্য পাওয়া গেছে, ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে আরো বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর এই টাকাটা বের করা হয়েছে আসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে যারা বিশ্বস্ত। ঋণ হিসাবে অর্থ বের করতে তৈরি করা হয়েছিল নতুন নতুন প্রতিষ্ঠান। আর পিকে হালদার 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে যেভাবে টাকা বের করেছিলেন, অনেকটা একই কাদায় ইসলামী ব্যাংক থেকেও অর্থ বের করা হয়। আর এসব আর্থিক প্রতিষ্ঠান এখন বন্ধের উপক্রম, আমানতকারীরা তাদের টাকা ফেরত পাচ্ছেন না। ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না, ফলে ব্যাংকটি এখন কিন্তু তারল্য সংকটে ভুগছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক চাহিদা মতো তারল্য জমা রাখতে না পারায় প্রতিদিন জরিমানা দিচ্ছে। আবার একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার নিজের বিশেষ ক্ষমতা বলে টাকা ছাপিয়ে 1.5 বছর ধরে ব্যাংকটিকে বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু ব্যাংকটি খারাপ অবস্থার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া না হলেও এবার আস্তে আস্তে এটা সম্পর্কে আলোচনা উঠে আসছে। দর্শক, আজকে দেখছি যে এসালম এবং তার পরিবারের ব্যাংক হিসাবগুলোকে জব্দ করা হয়েছে। তো আমরা বলি কি, দেখেন জিনিসটা তো সোজা না, বাট 53 বছরের একটা বিপ্লবী যুগ আসছে। এই যুগে এই দেশের এরকম বড় বড় খেকু যারা আছে, লুটেরা যারা আছে, তাদের প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয়ভাবে জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে এগুলোকে পরিচালনা করা হোক। তবে এখানে একটা রিস্ক থাকে কি, এই দেশের সব খাতই লাভজনক শুধুমাত্র রাষ্ট্রীয় খাতগুলো ছাড়া। কারণ যখনই কোনো একটা রাজনৈতিক সরকার বসে, তাদের মন্ত্রী, এমপি, চেলা ফেলা, আত্মীয় স্বজন, নামে বেনামে দীর্ঘদিন যাবত যে ক্ষুধা, এই ক্ষুধাগুলো এসে নজর পড়ে দেশের ব্যাংকিং সেক্টর, পুঁজিবাজার থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে, আর ওই ডিপার্টমেন্টগুলোর যে আয়ের উৎস সেগুলো খায় ফেলে। আপনাদের খেয়াল থাকার কথা এনবিআর এর মতিউরের কথা। বর্তমান সরকারকে আমরা দেখছি বেশ কিছু ক্ষেত্রে ভারতের সাথে চোখে চোখ রেখে জাতি হিসেবে আমাদের মর্যাদাবোধ জাগ্রত করছেন এবং ভারতকে বোঝাচ্ছেন, তোমরা যেমন একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র, আমরাও একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা আকারে ছোট হতে পারি, জনসংখ্যায় ছোট হতে পারি, অর্থনীতির সাইজে ছোট হতে পারি, কিন্তু আমাদেরকে কগনিজেন্সে নিতে হবে ওইভাবে, স্লেভ হিসাবে না, একটা ভ্যাসাল স্টেট হিসাবে না, করদ রাজ্য বা একটা কলোনি হিসাবে না, একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে নিতে হবে। দুটো ঘটনা আমাকে বহুদিন পর সেই আনন্দ দিয়েছে। একটা হচ্ছে ভারতের হাই কমিশনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসেছেন, সেখানে তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন। আমার মনে হয় আমাদের একটু শোনা দরকার, আমাদের অনেকের চোখে পড়েছেও, সেটা আমি একটু জানাই। আমার মনে হয় যে এটা আমাদের এই সম্পর্ক যে নতুন ধরনের
রিডিরেকশন হচ্ছে, নতুনভাবে এটা ঠিকঠাক হয়ে উঠছে, অন্তত সেই চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে আছে, সেটা বুঝবো। দুজনের বৈঠকের পর একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ওখানে বলা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আসলে আমরা মনে করি দুটো দেশ ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত। আগামী দিনে আরো বেশি করে জনগণ কেন্দ্রিক সম্পৃক্ততার উপরে জোর দেন। ভেরি ইন্টারেস্টিং, খুবই রাইটলি আমাদের উপদেষ্টা বলছেন যে জনগণ কেন্দ্রিক যে সম্পৃক্ততা, বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণ, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে। একটা দল বা প্রেসাইজলি বললে একজন স্বৈরাচারী ব্যক্তির সাথে যেরকম সম্পর্ক ভারত করেছিল তা থেকে বেরিয়ে আসার কথা আছে। তারপর তিনি বলছেন বিশেষ করে সীমান্তে হত্যা, তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে কোর দাবিগুলো, আরো অনেক দাবি আছে, নিশ্চয়ই প্রথম বৈঠকেই সব বলবেন না, সেগুলো উল্লেখ করেছেন। খুব ইন্টারেস্টিংলি উনি বলছেন, জনাব তৌহিদ হোসেন, বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ভারতীয় গণমাধ্যমে খুব বেশি অতিরঞ্জিতভাবে প্রচার চলছে বলে উল্লেখ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন ভারত থেকে আসা ধরনের বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়। ব্রিলিয়ান্টলি বলেছেন। প্রথমটা দেখুন, বাংলাদেশে এই ঘটনা যখন ঘটলো তখন থেকে ভারতের বিশেষ করে বিজেপি পেট্রোনাইজ, বিজেপির একেবারে মুখপাত্র ধরনের কতগুলো চ্যানেল মানে অকল্পনীয় মিথ্যাচার, অকল্পনীয় রকম অতিরঞ্জিতভাবে, অকল্পনীয় রকম নাটকীয় ঢঙে প্রচার করেছে। বিশেষ করে রিপাবলিক টিভি, রিপাবলিক বাংলা, ANI, এই চ্যানেলগুলো। অন্যগুলো কম করেছে তা না, ওদের টোন হয়তো এদের মতো অ্যাগ্রেসিভ ছিল, একটু কমই ছিল, কিন্তু তারাও করেছে। সুতরাং এটাও বাংলাদেশ জানিয়ে দিচ্ছে। খেয়াল করে, এটা একটা নতুন বাংলাদেশ যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে তার মেসেজ এভাবে জানিয়ে দেয় ক্লিয়ারলি। যেটা সবচেয়ে বেশি আলোচিত, প্রধানমন্ত্রী যে ভারতে বসে বসে এরকম বক্তব্য দিচ্ছেন সেটা দ্বিপক্ষীয় যে সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়। এই জায়গাটা খুব জরুরি। খেয়াল করি আমরা শেখ হাসিনাকে, একটা পতিত স্বৈরাচার, এই পতিত স্বৈরাচার পালিয়ে ভারত গেছেন, ভারতে তার আশ্রয় থাকা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কারণ যাওয়ার আগের মিড জুলাই থেকে ক্ষমতাচ্যুতির আগ পর্যন্ত তিনি একটা ম্যাসাকার ঘটিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন। সিরিয়াসলি কয়েকশো মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের আহত হওয়া, কয়েকশো মানুষের অন্ধ হওয়া, এই রকম ঘটনা উনি ঘটিয়েছেন এবং এই পুরো রাষ্ট্রকে একটা বিপদের মুখে ফেলে দিয়ে উনি পালিয়েছেন। শুধু তাই না, এই পুরো সময়টা তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবাধিকার বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ করেছেন, যেগুলো তার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ট্রায়াল দেওয়া করা সম্ভব। বাংলাদেশে তো তার বিরুদ্ধে কত মামলা হতে পারে, দুর্নীতি দুঃশাসন রিলেটেড মামলা সরিয়েও যদি রাখি। এইরকম একটা বিভৎস মানুষ যে বাংলাদেশ রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে, তাকে ভারত আশ্রয় দিয়েছে। এটা ইটসেলফ ভারতের কাছে আমাদের বিরাট চাপের বিষয় হওয়া দরকার। যদিও শশী থারুর, যিনি বাংলাদেশ বিষয়ে মোটামুটি সেন্সিবল কথা বলেছেন, তিনিও দেখলাম শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে পজিটিভলি নিচ্ছেন, কারণ তার বন্ধু টন্ধু বলছেন, কারণ কংগ্রেসেরও একসময় বন্ধু ছিল। আমরা এটুকুর ডিবেট যদি সরিয়েও রাখি, সেখানে বসে তিনি বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের ভেতরে এটা করো ওটা করো, এবং বাংলাদেশে যে ম্যাসাকার ঘটিয়ে গেছে সেই ম্যাসাকারের পক্ষে সাফাই গাইছেন। এখনো সারা পৃথিবী দেখলো, সারা পৃথিবী কন্ডেম করলো, সহানুভূতি জানালো। ভারত বাংলাদেশের এই ম্যাসাকার নিয়ে জানালো না, শুধু কিছু হিন্দুর ওপরে কিছু হয়েছে কিনা সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। এই ম্যাসাকার নিয়ে জানালো, সেই ম্যাসাকার নিয়ে মিথ্যাচার করছেন ভারতে বসে বসে শেখ হাসিনা, আহ্বান জানাচ্ছেন এটা করো ওটা করো। এটা তো হতেই পারে, আমরা ক্ষুব্ধ হয়েছি এবং আমাদের উপদেষ্টা এটা জানিয়ে দিয়েছেন। কি অসাধারণ দৃশ্য। বহু বছর পর, ওই যে বললাম আওয়ামী লীগ যাওয়ার পর যখন নিজকে একজন রাষ্ট্রের নাগরিক বলে মনে হয়, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি একজন রাষ্ট্রের নাগরিক, আমার অনেক টাকা নাই, কারো আরো কম আছে, কারো কিছু নেই, কিন্তু এটা আমার স্বাধীন দেশ, আমি এটা স্টেক হোল্ড করি, এই দেশের মালিকানা আছে আমার, সেই বোধটা ঠিক একই রকম। এই উক্তিগুলো সেই রকম একটা অনুভূতি দিচ্ছে। আমি আরেকটা উক্তি যোগ করতে চাই, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের উক্তি। উনি বর্ডার গার্ড বাংলাদেশের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমি চিন্তা করে দেখেন তো, হ্যাঁ, এই সরকার ক্ষমতায় আসার পরও একজন সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ভারত তার শত্রুতামূলক অ্যাটিটিউড রেখেই দিয়েছে, কিন্তু বাংলাদেশের একজন উপদেষ্টা বলছেন সাহস করে, হ্যাঁ বিজেপিকে পিঠ দেখাতে বলা হয়েছিল, ওরা মানুষ মারবে, বিজেপি পতাকা বৈঠক করে তাদেরকে নিয়ে আসবে। উপদেষ্টা বলছেন আর পিঠ দেখাতে হবে না, দেখাবেন না, এনাফ ইজ এনাফ, আসলে এনাফ ইজ এনাফ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন।
দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।